This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। কলেজের ক্ষমতা দখল নিয়ে রণক্ষেত্র বর্ধমানের মেমারি অঞ্চল। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বাঁশ লাঠি দিয়ে মারধর তাদের মধ্যে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মেমারির টিএমসিপি আহ্বায়ককে মাটিতে ফেলে পেটানো হয়েছে বলে অভিযোগ। পাল্টা ভর্তির নামে টাকা তোলার অভিযোগ আহ্বায়কের গোষ্ঠীর বিরুদ্ধে। ফলে বুঝতেই পারছেন মেমারিতে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, অন্তর্দ্বন্দ্ব আবারও সামনে। কলেজের ক্ষমতা কার দখলে থাকবে, কোন গোষ্ঠীর দখলে থাকবে, এই নিয়ে তাদের মধ্যে পরিস্থিতি। শাসক দলের ছাত্র পরিষদ, শাসক দলের ছাত্রছাত্রীরা, তাদের মধ্যেই এই সমস্যা। তৃণমূলের ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আমার সহকর্মী মনোজিৎ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। মনোজিৎ, এই ঘটনা মূল কারণ কি? মনোতোষ রয়েছে এই মুহূর্তে। মনোতোষ, এই ঘটনার মূল কারণ কি? এখনো পর্যন্ত কাদের গ্রেফতার? দেখো, এই মেমারি কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে, বিশেষ করে শাসক দলের ছাত্র গোষ্ঠী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিবাদ ছিল এবং এক পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ শোনা যেত। এবং যেটা জানা গেছে, গতকাল রাতে কয়েকজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য, তার মধ্যে কনভেনারও ছিল মেমারি শহরের, তারা যখন মেমারি বাজারে বসছিল, অথচ তাদের উপরে হামলা চালানো, অপর গোষ্ঠীর হামলা চালায় এমনটাই অভিযোগ, এবং তারা পাল্টা প্রতিরোধ করে এমনটাই তারা জানাচ্ছে। এবং এই যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য তারা আহত হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। যদিও যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে দখল মেমারি কলেজ, সেই দখল কার হাতে থাকবে, এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে মূলত লড়াই। শুভজিৎ, ধন্যবাদ মনোতোষ। এবার আসি কসবার আইন কলেজ, সেখানকার ঘটনা। কলেজের সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজের অ্যাক্সেসও মনোজিৎ, মানে মেন কালপ্রিট, এই ঘটনার মূল অভিযুক্ত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যার নাম, সেই মনোজিৎ মিশ্রর হাতেই নাকি ছিল। চাঞ্চল্যকর এই দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের এক অস্থায়ী কর্মীর। কার মদতে এত প্রভাব মনোজিতের? যখন তখন কিভাবে কলেজে ঢুকে পড়তেন তিনি? শুধু ঢুকে পড়তেন না, ঢুকে দিনের পর দিন ধরে তিনি কুকীর্তি চালিয়ে গিয়েছেন। কার হাত মাথায় ছিল? কারণ মাথায় হাত না থাকলে এই ধরনের কুকর্ম করার দুঃসাহস খুব স্বাভাবিক নয় দেখানো। ফলে তার মাথায়, কাঁধে হয়তো প্রভাবশালী কেউ বা কারোর হাত ছিল, নিয়মিত ছিল, যে কারণে দিনের পর দিন মনোজিৎ মিশ্র কসবা আইন কলেজে তার কুকীর্তি চালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের কুকীর্তি ফাঁস করার জন্য সেই ক্লোজ সার্কিট ক্যামেরার অ্যাক্সেস, সেই ফুটেজ দেখার অ্যাক্সেসও নাকি তার হাতেই ছিল। ফলে সে নিয়মিতভাবে কুকীর্তি করে, তার দলবল কুকীর্তি করে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সিসিটিভি ফুটেজও বোধ হয় হাপিস করে দিত। ৩ জন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল, যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো? বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে, কোন ফুটেজ রাখবে না, সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। সাউথ ক্যালকাটা ল কলেজের অলিখিত প্রিন্সিপাল হয়ে উঠেছিল এই মনোজিৎ মিশ্র। নিজের কাছে ছিল কলেজের সিসিটিভির সব ফুটেজের অ্যাক্সেস। চাইলে যে কোনো সময় রিয়েল টাইম মনিটরিং করতে পারত এই মনোজিৎ মিশ্র। খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল তাকে এই এখতিয়ার দিয়েছিলেন, এবং তার আগে যে কর্মীদের কাছে এই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস থাকতো, তাদের ফোন থেকে সেই অ্যাক্সেস সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মনোজিতের কাছে সেই অ্যাক্সেস রেখে দেওয়া হয়েছিল। এখান থেকেই প্রমাণ হচ্ছে মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী ছিল। এবং এই সাউথ কলকাতা ল কলেজের ক্ষেত্রে তার নিয়মের বাইরে, তার কথার বাইরে একটি পাতাও যে নড়তো না, সেটা কিন্তু এই চিত্র থেকে পরিষ্কার। এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের সিসিটিভি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অ্যাক্সেস নিয়ে বসেছিল এই মনোজিৎ মিশ্র। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।
আর এই কলেজে মনোজিতের প্রভাব নিয়ে বিস্ফোরক দাবি করলেন অস্থায়ী কর্মী, শুনলেন। আর এই প্রেক্ষাপটে এবার তড়িঘড়ি বৈঠক ডেকে মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। পুলিশের নাম করে এই নির্দেশ ভাইস প্রিন্সিপালের তরফ থেকে এসেছে। বুঝতেই পারছেন, এই নতুন ফতোয়া জারি করে অধ্যাপক পড়ুয়াদের মুখ বন্ধের চেষ্টা করছেন ভাইস প্রিন্সিপাল। কেন, কার স্বার্থে, কার নির্দেশে কলেজে বসে মনোজিতের গ্যাংয়ের এই কুকীর্তি, সেই কুকীর্তি ফাঁস হয়ে যেতে পারে। এই ফাঁস, এই কুকীর্তি আটকানোর চেষ্টা করার কি এটা একটা অন্যরকম কৌশল? যদি তা হয়ে থাকে তাহলে কার নির্দেশে, কেন মনোজিতের কুকীর্তি আড়াল করার চেষ্টা, এই প্রশ্ন উঠছে। তার কারণ ভাইস প্রিন্সিপালের এই নির্দেশ, এই মুহূর্তে নির্দেশ বলতে পারেন আপনারা, ফতোয়া বলেও ডাকতে পারেন। কি সেই নির্দেশ আরও একবার আপনাদের বলি। কলেজে মনোজিতের প্রভাব নিয়ে যে বিস্ফোরক দাবি অস্থায়ী কর্মী, আমার সহকর্মী দীক্ষার সঙ্গে তার কথোপকথন আপনারা শুনলেন। এই প্রেক্ষাপটেই এবার তড়িঘড়ি বৈঠক ডেকে মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করেছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। পুলিশের নাম করে তার তরফ থেকে নির্দেশ এসেছে। ফলে নতুন ফতোয়া কি কারণে, কাকে ঢাকার চেষ্টা, কার স্বার্থে, কার কুকীর্তি আড়ালের চেষ্টা, এমন প্রশ্ন কিন্তু উঠছে। তাহলে কি প্রভাবশালী তকমা এক্ষেত্রেও খুব সুদৃঢ় হচ্ছে? এ প্রশ্ন রইল। এই সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ওঠার পর গত 27শে জুন TV9 বাংলাকে, মানে আমাদের, কি জানিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? শোনাবো একবার আপনাদের। 12টা 5-এ মেয়েটির যে অভিযোগ, সেটা হচ্ছে 12টা 5-এ ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12টা 50 পর্যন্ত কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসেছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসেছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসেছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসেছে সেটা অবশ্যই আপনি আপনার দিক থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে, শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসেছে। আমার তার জন্য স্ট্রাইক করলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরার সাথে পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। আসলে শহরের বুকেই, এই তিলোত্তমার বুকেই 10 মাস আগে তিলোত্তমার সঙ্গে কি হয়েছিল আপনারা জানেন। সেই তিলোত্তমা আন্দোলনের স্মৃতি এবার কসবার তিলোত্তমার কাছে আবারও ফিরে আসলো। কসবায় নির্যাতিতার পাশে দাঁড়িয়ে দোষীর কঠোর শাস্তির দাবি করেছেন। কসবা থানার সামনে বিক্ষোভ রিমঝিম সিংহদের, নিশ্চয়ই রিমঝিম সিনহাদের কথা আপনার মনে আছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সেখান থেকে। সুশোভন, যারা সেদিন তিলোত্তমার পাশে ছিলেন, আজকে কসবার তিলোত্তমার পাশে তারা আবার দাঁড়িয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এক্ষেত্রেও আরও একবার উঠছেন। কারা আছেন, কি বলছেন তারা, কিভাবে বিহিত চাইছেন, কোন কোন দাবি তাদের, আমি একটু ডিটেল জানতে চাইব। দেখো, প্রতিবাদ একটাই, যেটা আমরা আগেও দেখেছি, এক্ষেত্রেও তাই। এবং তারা বলছেন যে একেবারে এই যে ঘটনা, সেই ঘটনা কেন বারবার ঘটবে এবং সেখানে প্রশাসনের কি ভূমিকা রয়েছে এবং এই যে ঘটনা চলছে সেই ঘটনার একেবারে বন্ধ হওয়া উচিত এবং কেন শিক্ষাক্ষেত্রে এই রকম একেবারে ঘটনা ঘটবে সেই বিষয়টাকে কিন্তু একেবারে বলা হচ্ছে। এবং শুধু তাই নয়, যে পুরো বিষয়টা যেটা সামনে রাখা হচ্ছে, যে তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে এসেছেন তার সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের এর আগেও আমরা দেখেছি রাস্তায় নামতে, আবার কসবার যে ঘটনা সেটাই আপনার রাস্তায় নামতে হলো। হ্যাঁ, অবশ্যই। তার কারণটা হচ্ছে যে আরজি করের ঘটনা যদি সঠিক বিচার হতো তাহলে তো এই জিনিসটা হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কেসের যে প্রাইম যে সাসপেক্ট আছে মনোজিৎ মিশ্র, সরাসরিভাবে তার সাথে সরকার যুক্ত আছে, মানে সরকারের হাত তার মাথার ওপর আছে, তাহলে তার মানে সেই কারণেই সে জোরটা পেয়েছে। আর দ্বিতীয়ত আমরা তো শুধুমাত্র আরজি করের কেসটার বিচারের জন্য তখন রাস্তায় নামিনি, আমরা প্রত্যেকটা মেয়ের সেফটির জন্যই রাস্তায় নেমেছিলাম। আর পিতৃতন্ত্রর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। তো এখানেও দেখা গেছে যে মেয়েটি যখন বলেছে যে না আমি আমার বয়ফ্রেন্ড আছে, আমি সেক্ষেত্রে রিলেশনে যেতে পারবো না বা সামথিং দিয়ে করতে পারবো না, তারপরেতেই তো বিষয়টা হয়েছে। তো এটাই হচ্ছে বুঝতেই পারছো যে দেখো, একের পর এক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন। এখানে রয়েছেন নারী নির্যাতন চলছে, কারণ কোনোভাবেই কোনো
কনস্ট্রাকটিভ স্টেপ এখানে নেওয়া হচ্ছে না। বারবার একটি ঘটনা স্পেসিফিক কোনো কাজ করার চেষ্টা করা হচ্ছে। আমরা আগের বছর অগাস্ট থেকে যে ধরনের ডিমান্ড সামনে আনার চেষ্টা করেছি সেগুলো নিয়ে সরকার একবারও কথা বলেনি, এবং বারবার যেটা করেছে সেটা হচ্ছে আরজিকর কেস স্পেসিফিক বা এখানে সাউথ ক্যালকাটা ল কলেজ কেস স্পেসিফিক কথা বলেছে। এইভাবে যদি কোনো ঘটনাকে ডিল করা হয় তাহলে কোনোভাবেই কোনো সেন্সিটাইজেশন হওয়া সম্ভব নয়। যে গোড়ায় প্রবলেমটি রয়েছে মূল থেকে সেটিকে যদি না উঠতে ফেলার চেষ্টা করা হয় তাহলে কোনোদিনই এই ঘটনাগুলো কমবে না। কিন্তু তৃণমূলের দুই নেতা তারা যদিও দল থেকে সতর্কবার্তা পেয়েছেন, কিন্তু যে মন্তব্য করছেন সেটা নিয়ে কি বলবেন? দেখুন, যে মন্তব্য করেছে তাতে তো তারা প্রায় জাস্টিফাই করে দিচ্ছেন যে সব দোষ আমাদেরই। এই ভিকটিম ব্লেমিং এর কথা তো আরজিকর থেকেও আমরা শুনে আসছি। তারা যদি মনে করেন যে মন্ত্রিত্বের জায়গায় থেকে তারা বেমতলব এই ধরনের মন্তব্য করে দিতে পারেন তাহলে হয়তো তাদের মন্ত্রিত্ব নিয়ে আবার ভেবে দেখা উচিত। পুলিশের কাছে আপনারা অভিযোগ জানাতে এসেছেন, কি কারণে? আমরা আমাদের কিছু ডেপুটেশন নিয়ে এসেছি। আমরা আগে অর্থাৎ এক কথায় বললে সেদিন রিক্লেম দ্য নাইটের ডাক যারা দিয়েছিলেন, রাত দখলের ডাক যারা দিয়েছিলেন, তাদের অন্যতম রিমঝিম সিনহা, তারা এক্ষেত্রেও বিহিত চাইছেন কসবার তিলোত্তমার জন্য। তারা বলছেন আবারও উই ওয়ান্ট জাস্টিস। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।